আতঙ্ক, শাহাবুদ্দিন লস্করধীরা সাংবাদিক হত্যা সহ রক্ষা পাননি রাজনৈতিক নেতা, দ্রুত বিচার দাবি ভুক্তভোগীদের। 18 বছর চলে গেছে, আমার সোনার টুকরা ছেলেরা এইভাবে মেরে ফেলা গেল। প্রকৃত যারা হত্যাকারী তারা এই মামলার আওতায় আসে নাই, প্রকৃত হত্যার বিচারটা কিন্তু ওইভাবে হয়নি। কোরবানির আগে গরু মোটা তাজাকরণের তোড়জোড়, দেয়া হচ্ছে ক্ষতিকারক ওষুধ, মানবদেহের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। ভোলায় ফের বেপরোয়া ট্রলার মালিকরা, বিআইডব্লিউটি এর নজরদারির অভাবকে দুষছেন মানুষ, দুর্ঘটনার শঙ্কা। নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, স্বাগত জানিয়েছে হামাস, মন্তব্য করেনি ইসরায়েল। এবং তীরে এসে তরি ডুবল বাংলাদেশের, সাউথ আফ্রিকার কাছে 4 রানে হার, আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ছাড়লেন হৃদয়। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি কানিস লাবনী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে সোমবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা 7:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4:45 নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন থেকে রওনা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা। দিল্লিতে কর্মব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। আর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সোনিয়া গান্ধী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ও সম্পর্ক উন্নয়নে আলোচনা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাহমুদ হাসানের রিপোর্ট। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথের আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত সাক্ষাতে। এ সময় নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান বঙ্গবন্ধু কন্যা। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। সোমবার ভারতের মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় দুই দেশের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তার পুত্র ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া দিল্লিতে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিং। এ সময় দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন তারা। কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরে দিল্লিতে অবস্থানরত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাতে বসেন শেখ হাসিনা। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। শিল্পনগরী খুলনার মূর্তিমান আতঙ্ক, শাহাবুদ্দিন লস্করধীরা
সাংবাদিক হত্যা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কেউই রক্ষা পায়নি তার হাত থেকে। ১৯ বছর আগে সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অন্যতম আসামি তিনি। ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ করে খালাস পেয়েছেন মামলা থেকে। শুধু তাই নয়, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গেও ধীরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। খুলনা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। শাহাবুদ্দিন লস্কর ধীরা, সাবেক শিবির ক্যাডার ও চরমপন্থী নেতা, সাক্ষাৎ আতঙ্কের নাম খুলনাসহ দক্ষিণবঙ্গের মানুষদের কাছে। এভাবে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনায় রিমোট কন্ট্রোল বোমা মেরে তৎকালীন প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শেখ বেলাল উদ্দিনকে হত্যার চেষ্টা করে ধীরা। ৫ দিন পর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাংবাদিক বেলালের। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ হত্যার ঘটনায় ওই সময়ে খুলনা সদর থানার এসআই আমিনুল বাদী হয়ে ২টি মামলা করেন। পরে শাহাবুদ্দিন লস্কর ধীরা, রফিকুল ইসলাম ওরফে হাসান, ইকবাল হোসেন স্বাধীন, মেরাজুল ইসলাম মেরাজ, রিকশা চালক গদা ইউনুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা থেকে বাঁচতে পরিচয় গোপন করে গোপনে ঢাকায় সিআইডি অফিসে তদবিরে আসে ধীরা। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। আদালতের নথি ঘেঁটে দেখা যায় খুলনা দ্রুত বিচার আদালতে শুরু হয় এ মামলার বিচার কাজ। ২০০৭ সালে ৩ জনকে কারাদণ্ড দেওয়া হলেও যোগসাজশ করে খালাস পান সন্ত্রাসী ধীরা। সন্তানের হত্যার ন্যায় বিচার চেয়ে ১৯ বছর ধরে বুকে পাথর বেঁধেছেন বেলালের ৮০ ঊর্ধ্ব মা। 18 বছর চলে গেছে। আমার সোনার টুকরা ছেলেরা এইভাবে মেরে ফেলা গেল। বিচার কার কাছে? আল্লাহর কাছে ছাড়া বাবা, আমার কাছে বিচার ছাড়া। ধীরার হামলার শিকার খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানো। তাকেও বোমা মেরে একাধিকবার হত্যার চেষ্টা করে ধীরা। সঠিক তদন্ত করে যদি সরকার আবার এই ব্যবস্থা নেয় তাহলে এই সমস্ত অপরাধীরা পার পাবে না। তৎকালীন গণমাধ্যমের খবর, ২০ বছর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গেও যুক্ত ছিল চরমপন্থী ধীরা। গোপালগঞ্জে ৭৬ কেজি বোমা হামলার ঘটনার মূল নায়ক মুফতি হান্নানের সঙ্গে খুলনার ধীরার যোগাযোগ হয় এবং মুফতি হান্নান তারই আশ্রয়ে ছিলেন বেশ কিছুদিন। চরমপন্থী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিক শেখ বেলাল বেশ কিছু রিপোর্ট করেছিলেন, তাই তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। খুলনা অঞ্চলের রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা বলছেন ক্ষমতাসীনদের সঙ্গে যোগ সাজশেই মামলা থেকে খালাস পায় ধীরা। বেলাল হত্যা সহ খুলনা ৬ সাংবাদিক হত্যা মামলার পূর্ণ তদন্ত চান তারা। সন্ত্রাসী কবলেও খুলনা নাই, সমস্ত মামলাগুলো এখন আবারও পুনঃ তদন্ত করে সমস্ত বিচারের আওতায় আনা উচিত বলে মনে করি। এই মামলায় অনেকেই খালাস পেয়েছে, আবার অনেকে যাবজ্জীবন। কিন্তু তাদের পরিবারের হোক বা সাংবাদিক মহল, তারা কিন্তু আসলে মনে করে যে প্রকৃত যারা হত্যাকারী তারা এই মামলার আওতায় আসে নাই এবং প্রকৃত হত্যার বিচারটা কিন্তু ওইভাবে হয়নি। খুলনার সাংবাদিকরা এমন প্রতিবাদ করেছেন যে বিচার চাই না, বিচার পাই না, তাই বিচার চাই না। তারা কলম ভাঙছে রাস্তার ভিতরে। আমি চাই প্রশাসন পুনরায় এটা তদন্ত করে যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে এই সবগুলি মামলার বিচার হয়। শুধু বিএনপি নয়, ধীরার ঘনিষ্ঠ যোগাযোগ আছে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গেও। এজন্য হত্যা মামলায় ধরাছোঁয়ার বাইরে তিনি। বর্তমানে আছে কারাগারে। তার বিরুদ্ধে থানায় থানায় আছে 16টি জিডি আর 4টি মামলা। সাংবাদিক বেলাল হত্যা ও এমপি মিজানের হত্যা চেষ্টার মামলায় দ্রুত বিচারের দাবি ভুক্তভোগীদের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার সহ ঐতিহাসিক রায় প্রদানকারী সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ১ নম্বর আদালত কক্ষটি সংস্কারের পর নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সারা দেশে আদালত কক্ষের আধুনিকায়নের মাধ্যমে কর্মপরিবেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি। সোমবার বিকেলে সংস্কার করা এজলাস কক্ষে বিশেষ অধিবেশনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। শামীম আক্তারের রিপোর্ট।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালত কক্ষ সংস্কারের পর বিশেষ অধিবেশনের আয়োজন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই অধিবেশন ঘিরে প্রথমবারের মতো আপিল বিভাগে ঢোকে গণমাধ্যমের ক্যামেরা। এর আগে উদ্বোধন করা হয় স্মৃতিফলক। বিশেষ অধিবেশনে আদালত কক্ষে আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। এ সময় এজলাসে বসেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা। বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আর প্রধান বিচারপতি বলেন, ঐতিহাসিক এই আদালত কক্ষ ভার্চুয়াল বিচারের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত, যা স্মার্ট বাংলাদেশের স্মার্ট বিচার ব্যবস্থার যাত্রা শুরু করবে। একই সাথে তথ্য প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সবচাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম। বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন। আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতির এজলাস নানান মাত্রায় সুসজ্জিত হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি এই আয়োজন নতুন দিনের সূচনা মাত্র। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। সুপ্রিম কোর্ট ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা থেকে শুরু করে যুদ্ধ অপরাধীদের বিচার, সংবিধান সংশোধন সহ নানা আইনি সিদ্ধান্তে ঐতিহাসিক সাক্ষী এই আদালত কক্ষ। গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আপিল বিভাগের এ কক্ষ থেকেই অসংখ্য কালজয়ী রায় এসেছে, সিদ্ধান্ত এসেছে, ফলে আমাদের আইনি মনীষা সুগঠিত হয়েছে। এই কক্ষের প্রতিটি দেয়াল সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর সাক্ষী হয়ে দণ্ডায়মান আছে। আপিল বিভাগের এই কক্ষ আমাদের জাতীয় জীবনে আরো বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই কক্ষে এই মাটির অনেক শ্রেষ্ঠ আইনজীবী ও বিচারপতিগণ দায়িত্ব পালন করে গেছেন, যারা আজ দুনিয়াতে নেই। তাদের মেধা, দক্ষতা ও গভীর পাণ্ডিত্য দ্বারা এদেশের আইনের লিটারেচার বিপুলভাবে সমৃদ্ধ হয়েছে। উপমহাদেশের বিচার ব্যবস্থার ইতিহাস তুলে ধরে দেশের পথিতযশা বিচারপতি ও আইনজীবীদের স্মরণ করেন প্রধান বিচারপতি। 1972 সালে 18 ডিসেম্বর এর উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধনকালে বঙ্গবন্ধু বলেছিলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা আহ্বান জানিয়েছিলেন আইনের শাসন কায়েমের। পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরসূরিদের হাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণের কথা বলেন প্রধান বিচারপতি। উত্তরসূরির হাতে বিপুল দায়িত্বের ভারবাহী যে মশালটি হস্তান্তর করে যাব। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঈদ ঘনিয়ে আসায় কোরবানির গরু সহ অন্যান্য পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার কেরানীগঞ্জের খামারিরা। একই সঙ্গে বেশি লাভের আশায় গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিছু অসাধু খামারি। দেশ টিভির অনুসন্ধানে মেলে এমন চিত্রের। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ওষুধ ব্যবহারে গরুর মাংস শরীরের জন্য ডেকে আনতে পারে মারাত্মক ঝুঁকি। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পশু খামারিরা। এবার ভালো দামের আশায় অনেকে খামারে তুলেছেন বিভিন্ন জাতের গরু। অনেক ভালো এবং কালেকশনও ভালো। সবাই কোরবানি দিবে, এখনো কাস্টমার আসতেছে, বেচা কিনা হচ্ছে। পশুর হাট এখনো না জমলেও খামারে ভিড়ছেন ক্রেতারা। হাটের খবর তো এখন হয় নাই, ভবিষ্যৎ কি হয়। আমরা অনেক ফার্মে ঘুরছি, তো এটাতে আজকে আসলাম, আবার তো দেখি পছন্দ হলে আমরা কিনবো। রাজধানীর পাশে কেরানীগঞ্জের কিছু ডেইরি ফার্মে চলছে গরু মোটাতাজাকরণের তোড়জোড়। বেশি লাভের আশায় অনেক খামারি পশু চিকিৎসকদের পরামর্শ না মেনে করছেন এই বিপজ্জনক কাজ। সেসব খামারের চিত্র তুলে ধরতে এবার দেশ টিভির অনুসন্ধান। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে গরু মোটাতাজাকরণের বেশ কয়েকটি চিত্র। কেরানীগঞ্জে খামারে গিয়ে দেখা যায়, গরু মোটাতাজাকরণে খামারিরা ব্যবহার করছেন অবৈধ ইঞ্জেকশন এবং পাম্প ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর ক্ষতিকারক ঔষধ, যা ব্যবহারে অল্প দিনে মোটাতাজা করা হচ্ছে পশুগুলোকে। এই সুইয়ের মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সুই করলে সুইটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আর একটা মাটি সুই করি, আর একটা ব্যবহার করি, এরকম খেতে থাকে। ভিটামিন খাওয়াই, এগুলো হলে মুহি রুচির এইটাও খাওয়াই। আর যে সময় দেখি যে
ভুসি মুসি না খায়, তাপ টেম্পারেচার কমে গেছে, তখন আর কি ভিটামিন দেয়। এসব গরু পাঠানো হচ্ছে কোরবানির পশুর হাটে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু কিনছেন মোটা তাজা দেখে আপনার সেই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে এক ধরনের অসাধু খামারি, যারা কিনা এই গরুতে ব্যবহার করছে এক ধরনের ঔষধ এবং ইনজেকশন, যে গরুর মাংস হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এমন অবৈধ পন্থায় মোটা তাজা করা গরুর মাংস খেলে মানবদেহে ডেকে আনে ভয়ঙ্কর রোগ ব্যাধি। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। এইসব খামারিদেরকে আইনের আওতায় এনে মানুষকে প্রতারকের হাত থেকেও রক্ষা করা হোক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার কোরবানির ঈদে ময়মনসিংহের হাট মাতাবে লালু মাস্তান ও কালো মানিক। গত 4 বছর ধরে ষাঁড় দুটিকে লালন পালন করছেন এক কৃষক। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর কালো মানিকের দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। প্রতিদিন গরু দুটি দেখতে ভিড় করছেন মানুষ। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2020 সালে ময়মনসিংহের হালুয়াঘাটের খামারি তোফায়েল আলম লালন পালন শুরু করেন দুটি ষাঁড়। একটির নাম দিয়েছেন লালু মাস্তান ও অন্যটির নাম কালো মানিক। প্রাকৃতিক খাবার, খড়, ভুসি, ঘাস এবং ফলমূল খাইয়ে ষাঁড় দুটি এখন বিক্রির উপযোগী। ষাঁড় দুটির পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় 2 থেকে 2,500 টাকা। কোরবানি ঘিরে শাহিওয়াল জাতের 34 মণ ওজনের অশান্ত লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর শান্তশিষ্ট হোলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের মূল্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, মানে ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। তোফায়েল আলমের পাশাপাশি ষাঁড় দুটির যত্নে শ্রম দিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। ন্যায্য মূল্যে ষাঁড় দুটি বিক্রির প্রত্যাশা তাদের। 4 বছর ধরে গরুগুলা ফালতাছি, যে আমার ভালো সন্তানের মতন মায়া বইয়া গেছে। এখন কোরবানিতে আসছে, আমার অনেক টাকা খরচ হয়েছে, আবার বিক্রি করতে হবে। এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। 2টা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে। আমরা চাই যে কর্তৃপক্ষ এটা একটা রিজনেবল প্রাইস দিয়ে ক্রয় করে নিয়ে যাবে। আকার আকৃতিতে বড় সুদর্শন ষাঁড় দুটিকে দেখতে তোফায়েলের বাড়িতে ভিড় করেছেন আশেপাশের মানুষজন। আজকে যে 30 মণ 34 মণ 2টা গরু হয়েছে, একটা লালু মাস্তান আর একটা কালো মানিক, এটা আমরা খুব আগ্রহ সহকারী এলাকার মানুষ দেখি। আমরা আশা করি যে আলম ভাইয়ের মানে যে সন্তানের মতন এই গরুটা লালন পালন করছে, আমরা চাই যে যথোপযুক্ত দাম পাক। লালু মাস্তান ও কালো মানিককে কিনলেই ক্রেতাদের ঈদের বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক তোফায়েল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। এবারের বাজেটেও গুরুত্ব পায়নি রংপুরের কৃষি খাত। বিশেষ বরাদ্দ না থাকায় হতাশ কৃষি সংশ্লিষ্টরা। ঈদে ঘরে ফেরা যাত্রীদের টার্গেট করে ভোলায় ফের বেপরোয়া হয়ে উঠেছে ট্রলার মালিকরা। নৌযান সংকটের সুযোগ নিয়ে উত্তাল মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করছে ছোট ছোট ট্রলার। এতে বড় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। এর পেছনে বিআইডব্লিউটি এর নজরদারির অভাবকে দুষছেন সাধারণ মানুষ। সহকর্মী ছোটন সাহার রিপোর্টে জানাচ্ছেন ফারসানা ইসলাম। প্রতি বছরের এপ্রিল, মে এবং নভেম্বর, ডিসেম্বর 4 মাস ঝড়ের মৌসুম থাকলেও বাকি সময়ে অতিমাত্রায় ঝড় না হলেও নিম্নচাপ আর ঝড়ো বাতাসের প্রভাবে নদী থাকে উত্তাল। তাই এ সময়কে বিপজ্জনক চিহ্নিত করে সি সার্ভে সনদধারী নৌযান ছাড়া সব ধরনের ছোট ছোট নৌযান ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়। কিন্তু এ নিয়ম মানছে না ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের নৌযানগুলো। বিপজ্জনক রুটের আওতায় থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে দেদারসে যাত্রী পারাপার করছে ট্রলার মালিকরা। প্রয়োজনের তাগিদে যাত্রীরা যাতায়াত করলেও জীবন ঝুঁকির কথা উঠে আসে তাদের কণ্ঠে। ভয় লাগার পর যাইতে হবে, আমরা যেহেতু বড় লঞ্চ নাই সেহেতু তো আমাদের এভাবে যাইতে হবে। আমাদের তো যাতায়াত করার জন্য আমরা যাচ্ছি, কিন্তু এই রুটটা অনেক ভয়াবহ। ছোটগুলো তো যে কোনো মধ্যে ডুবে যেতে পারে। এমনটা হয়েছে যে 200 টাকার ভাড়া 250 টাকা দিতে হচ্ছে।
ট্রলার মালিকরা এ সুযোগ নিচ্ছে মূলত এ রুটে নৌযানের অপ্রতুলতার কারণে। ভোলা লক্ষ্মীপুর রুটে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীদের চাপ থাকে। ঈদে যাত্রী চাপ বাড়ে আরও কয়েক গুণ। যাদের যাতায়াতে এ রুটে আছে মাত্র 2টি লঞ্চ, 4টি সি ট্রাক ও 4টি ফেরি। বড় ধরনের কোনো লঞ্চ না থাকার কারণে আমরা এই ছোট ছোট ট্রলারগুলো দিয়ে নৌযানগুলো দিয়ে পারাপার হতে হয়। কত যাওয়া লাগবে, কিন্তু ওনারা তো দেখা গেছে কর্তৃপক্ষ বাতাসে মারে না। অবৈধ নৌযান চলাচল বন্ধে ক্যামেরার সামনে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক বলছেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চালানো হবে অভিযান। আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে আমরা প্রায় 10 থেকে 12 জনের সদস্যের একটি ভিজিলেন্স টিম গঠন করেছি, যারা এই ধরনের অপতৎপরতাকারী রয়েছে, বিশেষ করে ট্রলার এবং স্পিডবোট মালিক, তারা যাতে এই সকল মানুষকে, যাত্রীকে নিয়ে বিপদের মধ্যে না ফেলতে পারে সেটার জন্য আমরা ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দুর্ঘটনা এড়াতে ঈদের আগে ভোলা লক্ষ্মীপুর রুটে নৌযান বাড়ানোর দাবি যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুর অঞ্চলের প্রায় 70% মানুষই জড়িত কৃষিকাজে, তাই এই অঞ্চলে কৃষকদের সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণে মূল্য কমিয়ে টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি করতে বাজেটে 40% বরাদ্দ না থাকায় হতাশ কৃষি সংশ্লিষ্টরা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। আঁশবিহীন আম হাড়ি ভাঙা, বিশ্বখ্যাত এ ফলের স্বাদ ও গন্ধ অতুলনীয়। শুধু ফল হিসেবেই নয়, অর্থনীতি পাল্টে দিতেও বেশ বড় অবদান রাখছে রংপুরের এ আম। এরই মধ্যে তৈরি হয়েছে হাজারো পরিবারের সচ্ছলতার গল্প। অর্থনীতিতে যুক্ত হচ্ছে শত শত কোটি টাকা। ধান উৎপাদন করেও দেশের অন্য অঞ্চলের খাদ্য ঘাটতি মেটাচ্ছে এ জেলা। শুধু আম, ধান, আলুই নয়, এখানকার উৎপাদিত ফল ফসল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কিন্তু বরাবরের মতো এবারেও বাজেটে কম গুরুত্ব পেয়েছে কৃষিখাত। বৈষম্য বাড়ছে কৃষি উপকরণ নিয়ে। এবারে যে ধানের দাম যে হিসেবে খরচ, সেই হিসেবে তো মনে খরচের পয়সা উঠতেছে না। কৃষকের লোন চাই, লোন দেয় না। ধানের দাম, কামলার দাম এবং আমার খরচ বেশি, পোষায় না। নিজেরাই যদি আলুটা নিজেরাই বাজারজাত করে রাখতে পারতাম তাহলে আমরা লাভবান হতে পারতাম। যেহেতু আমরা নিজেরা রাখতে পারি নাই, তাহলে আমরা কিভাবে লাভবান হব? জেলার বার্ষিক খাদ্য চাহিদা 57 লাখ মেট্রিক টনের বেশি হলেও বার্ষিক উৎপাদন মাত্র 11 লাখ মেট্রিক টন। এরপরও রংপুর জেলা থেকে অন্যান্য জেলায় খাদ্যের যোগান দেওয়া হচ্ছে 0.45%। কৃষক নেতারা বলছেন বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কিন্তু প্রত্যাশার এ বাজেটে কৃষকদের নিয়ে আলাদা কোনো ভাবনা নেই। উত্তরবঙ্গ একটা দরিদ্র পীড়িত অঞ্চল। এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য, কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণ এবং সবজি সংরক্ষণের জন্য হিমাগার গড়ে তোলার ব্যাপারে এবারের বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে। এই যে গুরুত্বপূর্ণ যে দাবি, সেই দাবিকেও কিন্তু এবারের বাজেটে উপেক্ষা করা হয়েছে। আক্ষেপ রয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও। রংপুর অঞ্চল থেকে কয়লা যাচ্ছে, রংপুর অঞ্চল থেকে হলো বিদ্যুৎ যাচ্ছে, রংপুর অঞ্চল থেকে কঠিন শিলা যাচ্ছে, এখান থেকে চুনা পাথর যাচ্ছে। তাহলে জাতীয় অর্থনীতিতে কিন্তু আমার গুরুত্ব কম না। সুতরাং রংপুর অঞ্চলের যে উন্নয়নের কথা আমরা বলছি, সেই উন্নয়নটা কোন ধরনের উন্নয়ন দরকার? কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং আলাদা বাজেট বরাদ্দ রেখে দ্রুত মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি অর্থনীতিবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। শেরপুরের গারো পাহাড়ে পরীক্ষামূলক আঙুর চাষ, ফলন হয়েছে বেশ ভালো, ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। দর্শক, মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাবো মানিকগঞ্জ থেকে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, মাছ মাংসের বাজার দর আজকে কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে সর্বশেষ? মাছ মাংসের বাজারে আসলে অনেকটা দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। অনেকেই এই মাছ মাংসের বাজারে আসলে তারা কিন্তু দীর্ঘশ্বাস ফেলে অনেকেই ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক ভোক্তাই বলছেন যে এই তাদের যে আয়, আসলে এই আয় দিয়ে মাছ মাংস খাওয়া তাদের জন্য অনেকটা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। আমি এই অবস্থান করছি মানিকগঞ্জের পৌর বাস স্ট্যান্ড যে কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারে। এই বাজারে
আজকে দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। তো আমরা মাংস ব্যবসায়ীর সাথে কথা বলছি, তিনি যেটি বলছেন যে তাদের 750 টাকা বিক্রি করলেও তাদের লোকসান করতে হচ্ছে। তো 2-1 দিনের মধ্যে তারা তাদের দাম বাড়াতে হবে বলে তারা জানিয়েছে। এদিকে ভোক্তারা যেটি বলছেন যে বিগত বছরে যে তারা কিন্তু অনেকটা সহনশীল দামে তারা কিনতে পেরেছে, কিন্তু এই যে দাম বাড়ার পরে আর কিন্তু দাম কমেনি। এক্ষেত্রে যে ভোক্তারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, পরিবারের যারা আছেন, তারা বলছেন যে তাদের যে রোজগার সেই রোজগার ঠিকই রয়ে গেছে, কিন্তু তাদের যে আয় না বাড়লেও ব্যয়ের পরিমাণটা বেড়ে চলেছে। তারা অনেকে বলছে যে মাসে তারা একদিনও মাছ মাংস খাওয়ার সৌভাগ্য হয়নি। আর মানিকগঞ্জের বাজারে ইলিশ মাছের দামটা অনেকটাই চড়া, 800 থেকে প্রায় 1600 টাকা কেজি, 2000 টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ মাছ। রুই মাছ 500-600 টাকা কেজি, এবং যে গুড়া মাছ, সেই মাছের দামও বেড়ে। আমরা মাছের ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে নদ নদীর পানি শুকিয়ে যাওয়া এবং মাছের আমদানি মানে বাজারে কম আসা, যে কারণে মাছের দামটাও চড়া বলে জানিয়েছে মাছ ব্যবসায়ীরা। তো অনেকটাই বলতে হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য মাছ মাংস খাওয়াটা একটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন যে আসলে এই বাজার যদি নিয়ন্ত্রণে না আসে এবং বাজার যদি না কমে, তাহলে তারা এই মাছ মাংস খেতেই পারবে না বলে জানিয়েছে। এছাড়া আরেকদিকে যে ব্রয়লার মুরগির দাম, সেটিও 230 টাকা ছিল, আজকে 200 টাকা, কিন্তু ব্যবসায়ীরা বলছে যে আগামী 7 দিন অথবা 2 দিনের মধ্যে দাম আরো বাড়বে। লাবণী, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আলিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে মাছ মাংসের বাজার দরের ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম। দর্শক, নিত্যপণ্যের বাজারের আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে আজকে বাজার দর কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের কি মতামত, কি তথ্য রয়েছে? ময়মনসিংহের সবজির বাজার কিছুটা চড়া রয়েছে, অর্থাৎ ঈদকে সামনে রেখে আমরা দেখেছি যে মশলার বাজারের দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ যারা ভোক্তা আছেন তারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়ত সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বেড়েই চলেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেচুয়া বাজারে রয়েছে। এই বাজারে কিন্তু আজকে সবজি অর্থাৎ বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, ঝিঙ্গে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা করে বেড়েছে। এছাড়াও পেঁয়াজের জাজ কিন্তু কোনোভাবেই কমছে না। ময়মনসিংহের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহেও কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছিল 60 টাকা কেজি দরে, অর্থাৎ কেজি প্রতি 20 টাকা কেজিতে কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে। এই যে একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সবজির দাম বাড়ছে, সেই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তারা কিন্তু খুব প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় প্রতিনিয়তই কিন্তু এই সব পণ্যের দাম বেড়েই চলেছে, এবং তারা বলছেন যে আসছে সামনে ঈদকে ঘিরে কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, না হয় সাধারণ ক্রেতাদের কিন্তু না বিশ্বাস করতে হবে। এবং এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং কাজে নিয়োজিত থাকেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রতিনিয়ত বাজার মনিটরিং এর মাধ্যমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে তারা বাজার দর রাখার চেষ্টা করছেন, যদিও বাজারে কিন্তু মনিটরিং ব্যবস্থা খুব একটা আমরা দেখতে পাইনি। এই ছিল ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ময়মনসিংহের নিত্যপণ্যের বাজার দরের ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। শেরপুরের গাঢ় পাহাড়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আঙুর চাষ। ভারত থেকে চারা এনে এ ফলের চাষ করেছেন উদ্যোক্তা জালাল মিয়া। ফলনও হয়েছে বেশ ভালো। এরই মধ্যে বিক্রি করেছেন 70,000 টাকার আঙুর। তার সফলতা দেখে আশপাশের অনেকেই আগ্রহী হচ্ছেন এই ফল চাষে। সহকর্মী রফিক মজিদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা আঙ্গুর ফল। এ দৃশ্য গারো পাহাড় এলাকার শেরপুরের শ্রীবদ্দী উপজেলার মেঘাদল গ্রামের। এ গ্রামের বাসিন্দা জলিল মিয়া 2023 সালে শখের বশে ভারত থেকে প্রথমে 2 জাতের 1200 টাকা দরে 10টি আঙ্গুর ফলের চারা আনেন। পরে আরও 2 ধাপে 40টি জাতের 80টি চারা নিয়ে নিজের 15% জমিতে শুরু করেন আঙ্গুরের চাষ। এতে খরচ হয় 1,20,000 টাকা। 10 মাসের মাথায় গাছে আসে ফল, ফলনও হয়েছে ভালো। বাগান থেকে 300 টাকা কেজি দরে আঙ্গুর বিক্রি শুরু করেছেন তিনি। এর মধ্যে বিক্রি করেছেন 70,000 টাকার ফল। ভারতে গেছিলাম, যাই কিছু চারা সংগ্রহ করছিলাম, পর্যায়ক্রমে 2-3 ধাপে কিছু চারা আনছিলাম, লাগাই দিলাম। মোটামুটি ভালো মিষ্টি হয়েছে, ফলও ভালো হয়েছে, থোকায় থোকায় আঙুর ধরছে। বিক্রিও করছি প্রায় 60-70,000 টাকা। তার এই সফলতা দেখে আশেপাশের অনেকে আগ্রহী হয়ে উঠেছেন এই ফল চাষে। এতে এলাকায় কর্মসংস্থান বাড়ার আশা স্থানীয়দের। সবাই অবাক হয়ে গেছি যে এরকম ফল বাংলাদেশেও হয়, আঙ্গুর ফল। আমরা কখনো তো কল্পনা করতে পারিনি। এখন আমাদের প্ল্যান আছে যে আমরাও মামার কাছ থেকে কিছু চারা কিনে আমরা এই আঙ্গুর ফলের বাগান চাষ করব। অনেক যুবক আছে, বেকার আছে, এরা কর্মসংস্থান হবে, কিছু কাজ করবে, কিছু শ্রমিক বাড়বে, আমাদের ব্যবসায় উন্নতি হবে। আঙ্গুর ফলের চাষ দেশে ছড়িয়ে দেওয়া গেলে আমদানি নির্ভরতা কমার আশা উদ্যোক্তাদের। আমরা অন্য দেশ থেকে বাংলাদেশে আঙ্গুর আমদানি করি, তো আমরা আশা করতেছি আমরাই বাংলাদেশ থেকে অন্য দেশে রপ্তানি করার চিন্তাধারা করতেছি। আমাদের দেশের সরকার যদি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমরা এটা বাণিজ্যিকভাবে এই এলাকায় আমরা আঙ্গুরের চাষ করে সফলতা পাবো বলে আমি মনে করি। গারো পাহাড়ের মাটি আঙ্গুর চাষের উপযোগী জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, এ ফল চাষ বাড়াতে কৃষকদের দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার মাটি অ্যাসিডিক হওয়ায় এই এলাকার মাটি আঙ্গুর চাষের জন্য উপযুক্ত। পরীক্ষামূলক এই আঙ্গুর চাষ বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে কাজ করার কথা জানায় কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।